সুকান্তের উপস্থিতি। সুকান্তের বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র শুরু করতে চলেছি আমরা। ছাড়পত্র নিয়ে সুভাষ মুখোপাধ্যায় কিছু কথা লিখেছেন। ছাড়পত্র কাব্যগ্রন্থের মুখোপাধ্যায় আমার লেখা, তো সেখানে ছাড়পত্র সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। সেই সম্পর্কে কিছু আলোকপাত করে তারপর আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সুকান্ত তার নিজের প্রথম কবিতার বই দেখে যেতে পারবো না, চিরদিন আমাদের এই আক্ষেপ থেকে যাবে। সুকান্তর বই প্রকাশের ভার আমরাই গ্রহণ করেছিলাম, তাই আমাদের প্রত্যেকটা ভুল ত্রুটি আজ পর্বত প্রমাণ হয়ে স্মৃতিকে ভারাক্রান্ত করে তুলছে। সুকান্তর মৃত্যুর কয়েকটা দিন আগেকার কথা আজ বড় বেশি মনে পড়ছে। এই বইয়ের সমস্ত কবিতার ছাপানো ফাইল হাসপাতালে নিয়ে গিয়ে যখন সুকান্তর হাতে দিলাম, তখন আনন্দে উঠে বসেছিল সুকান্ত। বই তাহলে সত্যি বেরোচ্ছে। আসার সময় সুকান্তকে কথা দিয়ে এসেছিলাম বই বেরোতে আর এক সপ্তাহ। সে সপ্তাহ না যেতেই সুকান্ত আমাদের ছেড়ে চলে গেল। নামকরণের জন্যই বইটা বেরোতে এত দেরি হচ্ছিল। বই যখন প্রেসে দেওয়া হলো, সুকান্ত তখন শয্যাগত। বইয়ের নাম তখনও ঠিক করে উঠতে পারেনি। পরে সে এত বেশি অসুস্থ হয়ে পড়ল যে নামকরণের ভার আমাদেরই নিতে হয়। কিন্তু কোন নামই আমাদের পছন্দ হচ্ছিল না। কোন রকমে জোড়াতালি দিয়ে যখন নাম ঠিক হলো, প্রচ্ছদপত্র আঁকতে দেওয়া হলো, তখন অকস্মাৎ বজ্রাঘাতের মতো এলো সুকান্তর মৃত্যুর খবর। তারপর বইয়ের নাম বদলে প্রথম কবিতার নামে বইয়ের নাম রাখা হলো ছাড়পত্র। ছাড়পত্রের সমস্ত কবিতাই 1943 থেকে 1947-এর মধ্যে লেখা। এছাড়াও বইতে নেই এমন বহু কবিতা এখানে সেখানে ছড়িয়ে আছে। তাড়াতাড়িতে গোড়ার দিকে সেগুলো সংগ্রহ করা সম্ভব হয়নি। সুকান্তর মৃত্যুর পরে তার লেখার ঝুলিতে আরো বহু অপ্রকাশিত কবিতা পাওয়া যায়। এই সংকলনের সঙ্গে সেই সমস্ত কবিতাও জুড়ে দেওয়ার কথা হয়, কিন্তু তা করতে গেলে আরো বেশি সময় লাগবে এবং বইটাও আকারে বেশি বড় হতে পারে। এই আশঙ্কা করে ছাড়পত্রকে বর্তমান আকারে বার করা এবং অন্যান্য কবিতা নিয়ে সুকান্তর দ্বিতীয় একটি কবিতা সংগ্রহ বার করার সিদ্ধান্ত হয়। এই অনিশ্চয়তার জন্য বই প্রকাশে আরো বিলম্ব হয়ে গেল। ছাড়পত্র প্রকাশের ব্যাপারে আমি গোড়া থেকে জড়িয়েছিলাম। এই বিলম্বের জন্য প্রকাশকদের পক্ষ থেকে পাঠক সমাজের কাছে ক্ষমা চাইছি। ছাড়পত্রের কবিতাগুলি রচনার কালানুক্রমে সাজানো হয়নি। পরপর সাজানোর ব্যাপারে মোটামুটি ভারসাম্য ও ছন্দ বৈচিত্র্যের দিকে লক্ষ্য রাখা গেছে। তার ফলে প্রথম দিকের বহু নতুন ও শেষের দিকের বহু পুরনো কবিতাকে স্থান দিতে হয়েছে। চারাগাছ, প্রার্থী, একটি মোরগের কাহিনী, সিঁড়ি, সিগারেট প্রভৃতি কবিতা সুকান্তর রূপসজ্জায় লেখা। ফসলের ডাক, কৃষকের গান, এই নবান্নে, 18 বছর বয়স প্রভৃতি কবিতা 4-5 বছর আগেকার লেখা। সুকান্তর বয়স তখন 15-16। রবীন্দ্রনাথের প্রতি প্রস্তুত, দুরাশার মৃত্যু সম্ভবত তারও আগের লেখা। 1943 থেকে 1947 সাল যুবসন্ধির এই 5টা বছর ধরে ছাড়পত্রের রচনাকার। একদিকে মৃত্যুকীর্ণ যুদ্ধ আর দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, অন্যদিকে জীবন প্রতিষ্ঠার মৃত্যুপণ সংগ্রাম, জয় পরাজয় আর উত্থান পতনের সুখ দুঃখ, আশা নিরাশায় ঘেরা এই 5টা বছর ছাড়পত্রে উত্তীর্ণ হয়ে আছে। কোটি কোটি মানুষের বলিষ্ঠ আশা কবির কণ্ঠে নির্ভীক ঘোষণায়
ফুটে উঠেছে। সুকান্ত নতুন যুগের সার্থক কবি। সাধারণ মানুষের সঙ্গে এমন একাত্মতা, সহজ কথা সোজাসুজি বলতে পারার এমন দুঃসাহসী ক্ষমতা সুকান্ত সমসাময়িক আর কোনো কবি দেখাতে পেরেছেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। বয়সে সর্বকনিষ্ঠ হয়েও কবিত্ব শক্তিতে সুকান্ত ছিল অগ্রগণ্যদের একজন। স্কুলের ছাত্র অবস্থায় দেশ জুড়ে এত বিরাট খ্যাতি বাংলার আর কোনো কবির ভাগ্যে বোধহয় জটিল। এই বয়সে বিদেশে সুকান্তর একাধিক কবিতার অনুবাদ হয়েছে, তার কবিতা নিয়ে আলোচনা হয়েছে। সুকান্তর কবিতা যারা পড়বেন তারা কথা স্বীকার করবেন, সুকান্তর কবিতা শুধুই বিরাট সম্ভাবনার ইঙ্গিত নয়, তাতে আছে মহৎ পরিণতির সুস্পষ্ট পদক্ষেপ। ছাড়পত্র তাই বাংলা সাহিত্যে স্থায়ী আসন পাবে। কবিতার বিচিত্র কলাকৌশল, ছন্দের আশ্চর্য দক্ষতায়, শব্দ নির্বাচনের অশেষ নৈপুণ্যে এই কবি কিশোর রাজনৈতিক বিরুদ্ধবাদীদেরও অভিভূত করেছেন। কিন্তু আঙ্গিকের মায়ায় সুকান্ত কখনো বাধা পড়েনি। ছাড়পত্রের প্রথম যুগের কবিতার সঙ্গে পরের যুগের কবিতা মিলিয়ে দেখলে তা স্পষ্ট বোঝা যায়। ঠিকানা কিংবা বোধনের সঙ্গে প্রার্থীর তফাৎ অনেক। প্রার্থীতে এসে সুকান্ত সম্পূর্ণ একটা নতুন পথের সন্ধান পেয়েছেন। পদ্যছন্দ বর্জন করে সহজ নিরাভরণ গদ্যে সে যে আকুতি প্রকাশ করেছে তা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্ভব ছিল না। আরো উত্তাপ দিয়েও রাস্তার ধারে নির্বন্ধ ছেলেটাকে করুণা বা অনুকম্পার কথা নয়, জ্বলন্ত বিশ্বাসের অগ্নিগর্ভ বাণী। সুকান্ত প্রথম দিকের কবিতায় তার জীবন দর্শন একটু বেশি রকমের প্রকট মনে হতে পারে, হয়তো অতটা স্পষ্টবাদিতা অনেকের পছন্দ হবে না। যেখানে সমাজের শত্রুদের সে নাম করে চিনিয়ে চিনিয়ে গিয়েছে, যেখানে সে সংগ্রামের অগ্নিবর্ণ পথে পাঠকদের হাত ধরে ডেকেছে, সেখানে কবিতার সীমানা নিয়ে মতান্তর হতে পারে। কিন্তু সুকান্ত শেষের দিকে লেখা খবর, চির, প্রার্থী প্রভৃতি কাউকেই মুগ্ধ না করে পারে না। শেষোক্ত কবিতাগুলি যে অনেক বেশি গভীর, অনেক বেশি মর্মস্পর্শী, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছাড়পত্রের কাব্য বিচার আমার উদ্দেশ্য নয়, সে ক্ষমতাও আমার নেই। সুকান্ত কবিতা ক্রমবিকাশের সঙ্গে আমার যেটুকু পরিচয়, সেইটুকু শুধু এখানে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুকান্ত সেই সমস্ত অজ্ঞাতনামা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা কষ্ট করে কবিতাগুলি বিভিন্ন পত্রিকা থেকে সংগ্রহ করে দিয়েছিলেন। ছাড়পত্রের প্রচ্ছদ থেকে দিয়েছেন খ্যাতনামা শিল্পী সত্যজিৎ রায়, তাঁকে অজস্র ধন্যবাদ। এছাড়াও অন্যান্য বহু বন্ধু নানাভাবে সাহায্য করে বাধিত করেছে। পরবর্তী সংস্করণ যাতে ত্রুটিহীন হতে পারে তার জন্য পাঠক পাঠিকাদের সহযোগিতা কামনা করি। যা কিছু বললাম সবই সুভাষ মুখোপাধ্যায়ের বয়ানে, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এখন আমরা মঞ্চে ছাড়পত্র উপস্থাপিত করব। ছাড়পত্রের বিভিন্ন কবিতা আলোরবৃত্ত শিল্পীরা আপনাদের কাছে উপস্থিত করবেন। প্রথম কবিতা ছাড়পত্র, কণ্ঠে অগ্রযাত্রী। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্ম মাত্র সুতি প্রচিৎকার। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞা। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ।
তারপর হব ইতিহাস। নমস্কার। মাটিতে লালিত ভীরু
মাটির রসে পাই আমি তার তো সম্মতি। সেদিন ছায়ায় এসো ঠানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে। ফল দেব, ফুল দেব, দেব আমি পাখির পূজন। একই মাটিতে পুষ্প তোমাদের আপনার জন। পৃথিবীগঞ্জ সংগ্রাম লোকে আজকে সকলে ঘুরছে এক যোগে। এখানে খালি তারই পূর্বাভাস পাচ্ছি, এখন বইছে বুক বাতাস। উপায় নেই যে সামনে কোনো ধান, হিংস্র বাতাসে ছিঁড়ল আজকে পান। গোপনে আগুন বাড়ছে ধান থেকে, বিদেশি খবরে রেখেছি কান পেতে। সবাই এসে কাটছে রাত্রে, লুব্ধ বাজারে রুগ্ন স্বপ্নহীন। সংসারিকার উদ্ধতে এসেছে দেশপ্রেমিক উদিত খুন করে। প্রথমে তাদের অন্ধবীর মদে মেতেছি এবং ঠকেছি প্রতি পদে। দেখেছি সুবিধে নেই এ কাজ করার, এবার চেষ্টা কেবলই ভুল ধরার। এদিকে সে পূর্ব প্রান্তরে আবার বোমার রক্ত পান করে। ক্রুদ্ধ জনতা আসামের চারগাঁয়ে শান্ত দ্বৈত নগ্ন অন্যায়। তাদের স্বার্থ আমার স্বার্থকে দেখছে চেতনা আজকে এক চোখে। একটি মোড়ক হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটে মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারের প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোড়ক ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তাকুলের আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত, রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একদিন আস্তাকুলেও এলো অংশীদার। ময়লা, ছেঁড়া, ন্যাকড়া পড়া দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোড়কের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোড়ক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রতিবারই তারা খেল প্রচন্ড। ছোট মোড়ক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভিতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। নমস্কার। ঠিকানা চেয়েছো বন্ধু, ঠিকানার সন্ধান আজ পাওনি, দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা না হয়ে না দিলে বন্ধু পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণ কুটির করি। আমি যাযাবর কুড়াই পথের নুড়ি, হাজার জনতা যেখানে সেখানে আমি প্রতিদিন ঘুরি। বন্ধু ঘরের খোঁজে পাই না পথ, তাই তো পথের নুড়িতে গড়ব মজবুত ইমারত। বন্ধু আজকে আঘাত দিও না তোমারই দেওয়া ক্ষতে, আমার ঠিকানা খোঁজ করো শুধু সূর্যোদয়ের পথে। ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, রুশ, চীনের কাছে আমার ঠিকানা বহুকাল ধরে যেন মজ্জিত আছে। আমাকে কি তুমি খুঁজেছো কখনো সমস্ত দেশ জুড়ে, তবুও পাওনি? তাহলে ফিরেছো ভুল পথে ঘুরে ঘুরে।
কাঠি। এত নগণ্য হয়তো চোখে পড়ি না, কিন্তু যেন মুখে আমার উসখুস করছে বায়ু, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা ছোট্ট বিষয়ের লাঠি। মনে আছে সেই হুলুস্থুলু বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ আমি একাই, ছোট্ট একটা দেশের কাছে। এমনই বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছো বারবার। তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে? আমরা বেরিয়ে পড়বো, ছড়িয়ে পড়বো শহরে, গঞ্জে, গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই। কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। তোমরা এসেছো বিপ্লবী বীর, অবাক অভ্যুদয়। যদিও রক্ত ছড়িয়ে রয়েছে সারা কলকাতাময়, তবু দেখো আজ রক্তে রক্তে সারা আমরা এসেছি উত্তম ভয় হারা। আমরা এসেছি চারিদিক থেকে ভুলতে কখনো পারি এক সূত্রে যে বাধা হয়ে গেছে কবি কুঞ্জের হাড়ি। আমরা যে বারে বারে তোমাদের কথা পৌঁছে দিয়েছি এদেশের দাঁড়ে দাঁড়ে, মিছিলে মিছিলে, সভায় সভায়, উদাত্ত আহ্বানে তোমাদের স্মৃতি জাগিয়ে রেখেছি জনতার উত্থানে। উদ্দাম ধ্বনি মুখরিত পথে ঘাটে, পার্কের মোড়ে ঘরে, ময়দানি মাঠে মুক্তির দাবি করেছি তীব্রতর। সারা কলকাতা স্লোগানে থরথর। তোমরা এসেছো ভিজ অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না আর। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমরা এসেছো যেন এইবার নির্ভয় কলকাতা অত্যাচারের হাত থেকে জানি তোমরা মুক্তিদাতা। তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে, পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে, মনোরণী তরু পল্লবে শাখায় শাখায় দাঁড়িয়ে। হঠাৎ বন্য মহাসমুদ্র জাগে, অস্থির হাওয়া অরণ্য পর্বতে গুঞ্জন ওঠে। তোমরা যাও যে পথে, তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জলযাত্রার পথে যেন কিছুই নয়। তোমরা রয়েছো, আমরা রয়েছি দুর্জয় দুর্বার, পদাঘাতে পদাঘাতেই ভাঙব মুক্তির শেষ দ্বার। আবার জ্বালাবো বাতি, হাজার সেনা তাই নাও আজ শেষ যুদ্ধের সাথী। নমস্কার।